প্রিয় বন্ধুরা, আমাদের আজকের কবিতা আওয়ার ক্যাসুয়ারিনা ট্রি বাই তরু দত্ত। এই কবিতাটার আমরা লাইন ধরে ধরে এবং ওয়ার্ড ধরে ধরে আমরা বাংলা অর্থ করব এবং এর মানেটাও জানবো। তো চলুন তাহলে আমরা দেরি না করে এই কবিতাটা সম্পর্কে জানি এবং তার সঙ্গে সঙ্গে আবার আপনাদের কাছে একটা আবেদনও রইল যে যদি কবিতাটা ভালো লাগে তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং অন্যান্য কবিতাগুলো দেখবেন এবং সাথে লাইক কমেন্ট করবেন। তাহলে চলুন দেরি না করে কবিতাটা আরম্ভ করা যাক। তবে কবিতাটা আরম্ভ করতে গিয়ে আমাদের প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে এই ক্যাসুয়ারিনা ট্রিটা কি। চলুন তাহলে ক্যাসুয়ারিনা ট্রিটা একটু সম্পর্কে আমরা দেখে নিই, ছবিটাও একটু দেখে নিই এবং জেনেও নিই। তাহলে ক্যাসুয়ারিনা ট্রি, দেখুন ক্যাসুয়ারিনা ট্রিটা, এই যে এই গাছটাকে আমরা ক্যাসুয়ারিনা ট্রি বলি এবং এটা যখন আমরা এদেশীয় ভাষায় দেখবো অর্থাৎ আমাদের বাংলাতে দেখবো, এটা কিন্তু এক প্রকার বিলাতি ঝাউ। এটাকে বিলাতি ঝাউ বলে। অর্থাৎ এক প্রকার ঝাউ গাছ। এটার বিভিন্ন রকম ভ্যারাইটি হয় এবং এর এই পাতাগুলো দেখলে আপনারা বুঝতে পারছেন, আইডিয়া করতে পারছেন যে এই পাতাগুলো কিন্তু অনেকটা সূচালো এবং পাতাগুলো থোকা থোকা পাতার মতো আমরা দেখি। অর্থাৎ বেশ কয়েকটা পাতা একসঙ্গে হয়ে এটার বেরিয়েছে। এরকম কিন্তু আমরা দেখি বিভিন্ন ডালে। এই পাতাগুলো দেখলেই, এখানে দেখলেই টের পাচ্ছেন যে পাতাগুলো একটু কিন্তু সূচালো এবং ডালগুলোতে একটু থোকা থোকার মতো করে পাতাগুলো সাজানো আছে। তাহলে এই গাছটাকে বা এই টাইপের ঝাউ গাছগুলোকে ক্যাসুয়ারিনা ট্রি বলে, যেটা কিন্তু আমাদের এদিকে একটু কমই দেখা যায়। এটা এই ভ্যারাইটিটা অন্যখানে দেখা যায় এবং বিভিন্ন ভ্যারাইটির হয়। আচ্ছা, তাহলে এটাই হচ্ছে ক্যাসুয়ারিনা ট্রি, যেটা আমাদের কবি তরু দত্ত তার কবিতাতে উল্লেখ করেছেন। অর্থাৎ তার বাগানের কাছেই, অর্থাৎ তার ঘরের কাছেই একটা ক্যাসুয়ারিনা ট্রি ছিল। সেই ক্যাসুয়ারিনা ট্রি সম্পর্কেই তিনি কিন্তু আজকে আমাদের এই কবিতাটা লিখেছেন বা কবিতাটা বলেছেন। খুব সুন্দর একটা নেচার কবিতা এবং খুবই ভালো লাগবে যারা এই নেচার কবিতাগুলো পড়তে ভালোবাসেন, তাদের তো খুবই ভালো লাগবে। বিশেষ করে কিটসের কবিতা বা ওয়ার্ডসওয়ার্থের কবিতার সঙ্গে এই কবিতাটার কিন্তু খুব মিল একটা আমরা পাই। তাহলে চলুন এটা আমরা এই ট্রিটার একটা ছবি দেখলাম এবং এই কবিতাটা সম্পর্কে একটু জেনে নিই, তারপরে কবিতাটার লাইন বাই লাইন এটা ব্যাখ্যা করি। আচ্ছা, আচ্ছা, আবার ক্যাসুয়ারিনা ট্রি বাই তরু দত্ত। আবার বলছি, দেখুন তরু দত্ত, তরু দত্তের সময়কালটা দেখুন 1856 থেকে 1877 সন। অর্থাৎ সময়কালটা দেখুন, অল্প কিছুদিন কিন্তু বেঁচে ছিলেন। 21 ইয়ার্স ওল্ডে মারা যান তিনি কিন্তু। খুব অল্প সময়, 21 বছর বয়সে মারা যান এবং মারা যান টিউবারক্লোসিসে। তিনি আর এই 1856 তে তিনি যে জন্মগ্রহণ করেন সেটা কিন্তু কলকাতাতে জন্মগ্রহণ করেন। নামটা দেখেই বুঝতে পারছেন তরু দত্ত, বাঙালি কবি। এবং আমরা যদি আরেকটু ব্রড সেন্সে দেখি তাহলে তিনি কিন্তু একজন ইন্ডিয়ান পোয়েট এবং কিন্তু ইংলিশ পোয়েম লিখছিলেন। সে সময়, এই সময়টাতে আমরা অর্থাৎ ব্রিটিশ ভারতে আমরা এই ইন্ডিয়ান রাইটারদের যে রাইটিং গুলো দেখি, ডিরোজিওর রাইটিং বা তরু দত্তের রাইটিং এবং বিভিন্ন রাইটিং দেখি, ইনি কিন্তু তাদের মধ্যে একজন অগ্রগণ্য ছিলেন তরু দত্ত। তাহলে জন্মটা পাচ্ছি আমরা 1856 সনে কলকাতাতে এবং মৃত্যুটা পাচ্ছি কিন্তু 1877 সনে। আহ, মৃত্যুটা পাচ্ছি অর্থাৎ 21 বছরে। আমরা কিন্তু এই জায়গাটাতে একটা যোগসূত্র অলরেডি পেয়ে গেলাম। যে যোগসূত্র বলবো না, একটা সিমিলারিটি একটা পেয়ে গেলাম। দেখুন, কিডসও কিন্তু অল্প বয়সেই, এই 25 ইয়ার্স ওল্ড এরকম একটা বয়সেই টিউবারক্লোসিসে মারা যান। যাকে সেটা একটা আলাদা প্রসঙ্গ। কিন্তু এবার আমরা আসছি যে ক্যাসুয়ারিনা ট্রি সম্পর্কে, যে আমাদের কবিতাটা সম্পর্কে যে পয়েন্ট গুলো আছে সেটা নিয়ে আমরা আলোচনা করছি। আচ্ছা, কি পয়েন্টস দেখুন। দিস পোয়েম ইজ পাবলিশড ইন 1881। এটা 1881 সনে পাবলিশ হয়েছে। অর্থাৎ আমরা যদি মৃত্যুটা দেখি তাহলে 1877 এবং তারপরে কিন্তু প্রকাশ হয়েছে, অর্থাৎ 1881 সনে পাবলিশ হয়েছে এই কবিতাটা। অর্থাৎ মৃত্যুর পরে পাবলিকেশন হয়েছে, এটাই বোঝা যাচ্ছে। আচ্ছা, যে বইটাতে প্রকাশ হয়েছে সেটা হচ্ছে অ্যান্সিয়েন্ট ব্যালাডস অ্যান্ড লেজেন্ডস অফ হিন্দুস্তান। এই বইটাতে কিন্তু আমরা এই কবিতাটা প্রকাশ হতে দেখি। আচ্ছা, এই কবিতাটা সম্পর্কে আরো কয়েকটা জিনিস, যেমন বিশেষ করে গঠনগত দিক থেকে, যেমন এই কনসিস্ট অফ 5 স্ট্যাঞ্জাস। এর মধ্যে 5টা স্ট্যাঞ্জা আছে। ইচ স্ট্যাঞ্জা কনসিস্টিং অফ 11 লাইনস এবং এর মধ্যে আমাদের প্রত্যেকটা স্ট্যাঞ্জাতে 11টা করে লাইন আছে। তাহলে আমাদের টোটাল লাইন সংখ্যা কত দাঁড়াবে? এখানে টোটাল হচ্ছে 5 ইন্টু 11 ইজ ইকুয়াল টু 55 লাইনস। তাহলে গোটা কবিতাটা কিন্তু বেশ বড়, অর্থাৎ 55 লাইনের একটা কবিতা। আমরা হয়তো একটা পার্টে কমপ্লিট করতে পারবো না, আর একটা পার্টের প্রয়োজন হবে। যেহেতু প্রথমেই কিছু এর কবিতাটা সম্পর্কে আলোচনা করে নিতে হচ্ছে এবং ডিসকাশন একটু করে নিতে হচ্ছে। আচ্ছা, তাহলে বেশ বড় একটা কবিতা, 55 লাইনের একটা কবিতা।
এবং পাস্ট এক্সচেঞ্জের একটা কবিতা। রাইম স্কিম দেখুন, রাইম স্কিম আপনারা যারা রাইম স্কিমটা চেনেন, আমরা নিশ্চয়ই কবিতাটা পড়ার সময় দেখব। রাইম স্কিম দেখুন, এই 11টা লাইনের রাইম স্কিম আছে, যেটা শেষ দিয়ে মানে আমরা শেষের প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে যেটাকে মিলিয়ে নিই, সেটা রাইম স্কিম। দেখুন রাইম স্কিমের প্যাটার্নটা: এবিবিএ সিডি ডিসি ইই, এই প্যাটার্নে কিন্তু এই রাইম স্কিমে কিন্তু এই কবিতাটা লেখা আছে। তাহলে খুব সুন্দর একটা ইন্টারেস্টিং কবিতা হতে যাচ্ছে, এবং এই কবিতাটা নিশ্চয়ই ভালো লাগবে। চলুন তার কবিতাটা এবার আরম্ভ করা যাক। আওয়ার ক্যাসুয়ারিনা ট্রি। তাহলে আমরা কিন্তু পাচ্ছি আওয়ার ক্যাসুয়ারিনা ট্রি, তার মানে আমাদের যে কবি, কবির বাড়ির পাশেই বা তার ঘরের পাশেই একটা ক্যাসুয়ারিনা ট্রি ছিল, একটা বিলাতি ঝাউ গাছ ছিল। সেই ঝাউ গাছটা কবি যখন দেখছেন বা দেখেছিলেন, সেই ঝাউ গাছটা থেকে তার মনের মধ্যে যে উপলব্ধিটা, সেটাই কিন্তু আমাদের এই কবিতার মধ্যে খুব সুন্দর করে পাবো। অর্থাৎ তিনি ছোটবেলায় ঝাউ গাছটা দেখতেন, এবং সেই ঝাউ গাছটার তার মনে কিরকম একটা আনন্দ জাগাতো, সেটা নিয়ে তিনি বলেছেন। তাহলে এটা কিন্তু তার একটা খুব সুন্দর উপলব্ধি, এবং একটা এখানে একটা আমরা নস্টালজিক সেন্সও পাবো, এবং তার সঙ্গে সঙ্গে যখন আমরা কবিতাটার শেষের দিকটা পাবো, সেখানে কিন্তু তার একটা খুব আত্ম উপলব্ধি আমরা পাবো। চলুন তাহলে কবিতাটা আরম্ভ করি। তাহলে আওয়ার ক্যাসুয়ারিনা ট্রি বাই তরু দত্ত। আচ্ছা, like a huge python winding round and round the rugged trunk intended deep with scars. এখানে কিন্তু খুব সুন্দর করে প্রথমেই একটা উদাহরণ টেনে দিল, এটা সিমিলি টানা আছে, লাইক এ হিউজ পাইথন, একটা হিউজ পাইথনের মতো, একটা হিউজ পাইথনের মতো। পাইথনটা কিরকম? পাইথন আপনারা জানেন, হিউজ হচ্ছে বিশাল আকার, বড় আকারের, পাইথন মানে হচ্ছে অজগর বা ময়াল সাপ যেটা আছে, সেই বড় একটা পাইথনের মতো, উইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, চারপাশে আঁকিয়ে বাঁকিয়ে পেঁচিয়ে ধরে। তার মানে গাছটাকে একটা পাইথনের মতো পেঁচিয়ে নিয়ে। আমরা জানি যে যখন আমরা পাইথনকে দেখি, কোন একটা জঙ্গলে আপনি ছবি দেখেছেন হয়তো, কোন একটা ডালে পাইথনকে শুয়ে থাকতে, তাহলে সেই ডালের মধ্যে খেয়াল করুন, সেই ডালের মধ্যে পাইথনটা কিন্তু পেঁচিয়ে থাকে। আমরা এরকম অবস্থায় পাইথনকে বেশি দেখি, অজগর সাপকে বেশি দেখি। এবার সেভাবেই কিন্তু উইন্ডিং করে আছে, সেইভাবেই কিন্তু পেঁচিয়ে আছে, চার পাঁচটা গোল গোল করে পেঁচিয়ে আছে। কোনটাকে পেঁচিয়ে আছে? দ্য রাট ট্রাঙ্ক। তাহলে রাট ট্রাঙ্ক কোনটা? রাট ট্রাঙ্ক বলতে কিন্তু এখানে আমরা পাচ্ছি গাছের যে কাণ্ডটা আছে, গাছের কাণ্ডটা, যেটা কিন্তু গাছের কাণ্ডটা সাধারণত খসখসি হয়, রাগড হয়। এবার সেই ট্রাঙ্কটাকে কিন্তু পেঁচিয়ে আছে। তার মতো পেঁচিয়ে আছে, একটা অজগর সাপের মতো পেঁচিয়ে আছে। কোন গাছটা? গাছটা কিন্তু এই ঝাউ গাছটার, ক্যাসুয়ারিনা ট্রিটার, গাছটাকে পেঁচিয়ে আছে। ইনডেন্টেড ডিপ উইথ স্কার্স। এবং খুব সুন্দর করে বলছে, দেখুন এই জায়গাটা, ইনডেন্টেড ডিপ উইথ স্কার্স। ইনডেন্টেড মানে ওই জায়গা, যে জায়গাটাতে পেঁচিয়ে আছে সেই জায়গাটাতে কিন্তু একটু ক্ষত হয়ে গেছে, এবং ক্ষতটার একটা ডিপ আমরা গর্তের মতো দেখছি। তার মানে কোনো একটা জায়গায় যদি আমরা একটা দীর্ঘদিন ধরে কোনো একটা জিনিস বেঁধে রাখি, একটা দড়ি বেঁধে রাখলাম একটা গাছের মধ্যে, তাহলে কিন্তু ওই গাছের মধ্যে খেয়াল করে দেখবেন গাছের মধ্যে কিন্তু একটা দাগ বসে যায়। তাহলে এই ক্রিপ মানে আমরা একটু পরেই পাবো যে ক্রিপারটা বা পাইথনের মতো যেভাবে পেঁচিয়ে আছে ক্রিপারটা, সেই ক্রিপারটা মানে এখানে কিন্তু ক্রিপারের কথা বলছে, যেটা পেঁচিয়ে আছে সেটা লতানো গাছ। একটু পরেই না আসলে আমাদের ক্লিয়ার হচ্ছে না, দেখুন একটু। তাহলে ইন্টেন্ডেড ডিপ উইথ স্কার্স, তাহলে গাছটা কিন্তু একদম ক্ষত দিয়ে, একদম গভীর ক্ষত তৈরি হয়েছে ছাপ দিয়ে। হ্যাঁ, আচ্ছা। আপ টু ইটস সামিট নিয়ার দ্য স্টার্স, এবং একদম উপরে উঠে গেছে, মনে হচ্ছে যেন আকাশ ছুঁই ছুঁই হয়ে গেছে। লম্বা একটা গাছ, বেশ বড় একটা লম্বা একটা গাছ। গাছগুলো ঝাউ গাছগুলো, সুতরাং ঝাউ গাছগুলোর আমরা প্রকৃতি দেখেছি অলরেডি, যে ঝাউ গাছগুলো লম্বা হয়, এবং এখানে কিন্তু আমরা দেখছি যে অনেকটা বড়। এ ক্রিপার ক্লাইম্বস, এই জায়গাটা আমরা পাচ্ছি, এই ক্রিপার ক্লাইম্বস। তার মানে একটা লতানো গাছ কিন্তু এই গাছটাকে পেঁচিয়ে নিছে। তাহলে এবার বোঝা যাচ্ছে যে এই পাইথনটা কি? পাইথনটা কিন্তু হচ্ছে এই লতানো গাছটা। লতানো গাছটা আমাদের এই ঝাউ গাছটাকে একদম পেঁচিয়ে ধরেছে, এবং এর কাণ্ডটা যেটা আছে পেঁচিয়ে ধরার ফলে আমরা যেটা একটু আগেই বললাম, যে দড়ি দিয়ে বাঁধলে যেটা হয়, দড়ি দিয়ে বাঁধলে সেই জায়গাটা কিন্তু কিছুদিন পরে সেই জায়গাটার মধ্যে একটা দাগ পড়ে যায়। তাহলে এখানে কিন্তু ওই লতানো গাছটা যাওয়ার ফলে এখানে একটা দাগ পড়ে গেছে এই গাছটার মধ্যে, আমাদের এই ঝাউ গাছটার মধ্যে, ক্যাসুরিনের ট্রিটার মধ্যে একটা দাগ পড়ে গেছে। তাহলে এখানে আমরা কিন্তু গাছটার মধ্যে গাছটার ডেসক্রিপশন পাচ্ছি প্রথম দিকটায়, খুব সুন্দর। আচ্ছা, এবার দেখি এই ক্রিপারটা কিরকম করে ওঠে, চলুন একটা ছবি দিয়ে দেখা যাক। আচ্ছা, ধরুন এই গাছটা হচ্ছে ক্যাসুরিনের ট্রি,
ক্যাসুয়ারিনের ট্রিটা দেখুন, এই যে ক্রিপারটা গেছে, এই ক্রিপারটা যাওয়ার ফলে এরকম ক্রিপার গেছে, এটা ক্রিপার যাওয়ার ফলে দেখুন গাছটার মধ্যে কিন্তু এই যে ক্ষত স্কার তৈরি হয়েছে, এবং এই স্কারটা কিন্তু এই দেখুন একদম দাগ বসিয়ে দিয়েছে, অর্থাৎ ইন্টেন মানে আমরা যেটাকে ইনডেন্টেড বলছি, এবং এই স্কার ইনডেন্টেড উইথ স্কার যেটাকে বলছি আমরা। তাহলে এরকম ক্রিপার কোনগুলো? এই যে ক্রিপার যাওয়ার ফলে এই যে দেখুন গাছটার অবস্থাটা কি হয়ে গেছে, এটাই আমরা বলছি। এবং তার সঙ্গে দেখুন ট্রাঙ্কটা আমরা রাগড ট্রাঙ্ক বলছি, কিন্তু এই দেখুন রাগড, এখানে খসখসে, এই গাছটা কিন্তু খসখসে। আমরা এটা গাছের সঙ্গে তুলনা করলাম, গাছের কন্ডিশনটাকে তুলনা করলাম। দেখুন এই যে আমরা যে বলেছি না যে দড়ি দিয়ে বাঁধলে এরকম একটা অবস্থা হয়, যেমন ক্রিপারটা যাওয়ার ফলে কিন্তু এরকম একটা অবস্থা তৈরি হয়ে গেছে এই গাছটার। তাহলে ক্যাসুনের ট্রিটা কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করতে পারছি, তাহলে ক্যাসুনের ট্রিটা নাম্বার ওয়ান বড়, নাম্বার টু বেশ বয়স্ক, না হলে এরকম একটা ক্রিপার হতে কিন্তু অনেকটা দিন সময় লাগে, এবং সেটার মধ্যে দাগ পড়ে থাকতে কিন্তু অনেক সময় লাগবে। তার মানে বেশ কিছুদিন ধরে এইটা কবির পাশে আছে, কবির এটার প্রতি একটা আলাদা একটা মমত্ব তৈরি হয়ে গেছে, আলাদা একটা ভালো লাগা তৈরি হয়ে গেছে এই গাছটার প্রতি। আমাদের সবারই গাছ ভালো লাগে, তবে এই অনুভূতিটা কিন্তু একটু আলাদা রকম, যে গাছের ভালো লাগা এবং অবশ্যই এই প্রকৃতিকে ভালো লাগা, এই অনুভূতিটা কিন্তু খুব সুন্দর। আচ্ছা, তাহলে এই গাছটার যদি ক্রিপারটা এরকম হয়, চলুন আবার কবিতাতে ফিরে যাই। তাহলে এই ক্রিপার ক্লাইম্স ইন হুজ এমব্রাসেস বাউন্ড নো আদার ট্রি কুড লিভ। তাহলে আমরা ক্রিপারটা দেখলাম, ক্রিপারটা কিভাবে গাছটাকে পেঁচিয়ে আছে, এবং যেভাবে এমব্রেস করে নিয়েছে, অর্থাৎ জড়িয়ে নিয়েছে, এমব্রাসেস একদম বাউন্ড করে, একদম বেঁধে চারপাশটাকে জড়িয়ে নিয়েছে। নো আদার ট্রি কুড লিভ, আর কোনো গাছই কিন্তু বাঁচতে পারতো না। এই গাছটা বেশ শক্তিশালী, বেশ স্ট্রং, এই এই বেশ স্ট্রং হওয়ার জন্য বেশ বয়স্ক, ম্যাজেস্টিক, এই আমরা ডেসক্রিপশন গুলো ইউজ করতে পারি, এবং এর জন্যই শুধু এই গাছটা টিকে আছে। তাহলে অন্য কোনো গাছ যদি এই ক্রিপারটার কবলে পড়তো, ক্রিপারটা যদি এরকম করে একদম অজগরের মতো পেঁচিয়ে ধরতো, তাহলে কিন্তু আর কোনো গাছই টিকতে পারতো না। অজগর কি করে? অজগর কিন্তু চারপাশে পেঁচিয়ে ধরে কোনো একটা অ্যানিমালকে এভাবে কিন্তু মেরে ফেলে। তাহলে ক্রিপারটা হচ্ছে পাইথনের মতো, এবং পাইথনটা বা এই ক্রিপারটা সেই গাছটাকে পেঁচিয়ে ধরেছে, ঠিক আছে, কিন্তু গাছটাকে মারতে পারেনি। গাছটা এত বড়, এত আহ, মানে আমরা শক্তিশালী এই অর্থে আমরা ব্যবহার করব, এত ম্যাজেস্টিক, যে খুব সুন্দর, মানে পেঁচিয়ে ধরলেও গাছটাকে মারতে পারেনি। কেন মারতে পারেনি? বা তারা আর একটু একটু বর্ণনা আছে এখানে দেখুন। বাট গ্যালান্টলি দ্য জায়ান্ট wears the scarf, কিন্তু আরো গ্যালান্টলি, গ্যালান্টলি কি হয়? গ্যালান্টলি হচ্ছে বীরের মতো। এবার দেখুন কারো কাছে একটা সুতো কারো কাছে একটা গলায় পেঁচিয়ে থাকলে তার অবস্থাটা খারাপ হয়ে যায়, কিন্তু কারো কাছে সেটাই আবার অনেকটা মালার মতো। আমাদের এখানে কিন্তু সেটাই আসছে যে এই গাছটা তো বীর, তাই একটা গ্যালান্টলি এই তার পেঁচিয়ে যাওয়াটাতে, ওই ক্রিপারের পেঁচিয়ে যাওয়াটাতে তার কাছে কিন্তু একটা গ্যালান্টনেস আছে, অর্থাৎ সে বীর, এটাকে পরোয়া করছে না যে তুমি আমাকে যতই পেঁচিয়ে ধরো না কেন, আমার তাতে কিচ্ছু অসুবিধা হবে না। হ্যাঁ, এই ক্রিপারটাকে এভাবেই হয়তো বলছে। তাহলে বাট গ্যালান্টলি দ্য জায়ান্ট, এই যে জায়ান্ট আমরা যে কথাটা বলছি, যে এই গাছটা এত বড়, ওই ক্রিপার এত স্ট্রং, এত পাইথনের মতো একটা শক্তি নিয়ে জড়িয়ে আসে, কিন্তু ওকে মেরে ফেলতে পারছে না, বরং একটা বীরের মতো ও বলছে যে তুমি আমার কাছে সেরকম নও, বরং তুমি আমার কাছে, আমি তোমার কাছে মানে একটা স্কার্ফের মতো পেঁচিয়ে নিচ্ছি, গলা বন্ধনীর মতো পেঁচিয়ে নিচ্ছি, মাফলারের মতো পেঁচিয়ে নিচ্ছি। মাফলার বা ওড়না এরকম টাইপের যে পড়ে, উত্তরীয় এই টাইপের যে পড়ে, সেই ওয়্যারের মতো পেঁচিয়ে নিচ্ছি আমি তোমাকে। তাহলে বিশাল গাছটা কিন্তু এই ক্রিপারটাকে পাত্তাই দিচ্ছে না, বরং তাকে মনে করছে যে না, তুমি আমার কাছে তুচ্ছ, তুমি আমার কাছে বরং একটা স্কার্ফের মতো জড়িয়ে থাকো। খুব সুন্দর কিন্তু এই দেখুন ক্যাসুনের ট্রিটাকে কত সুন্দরভাবে তুলে ধরলো, যে এই গাছটা এত শক্তিশালী, এত জায়ান্ট, এত ম্যাজেস্টিক, হ্যাঁ, এত সুন্দর করে, খুব সুন্দর করে এই ডেসক্রিপশনটা দেওয়া আছে, আমরা সেটা কিন্তু বর্ণনা পাচ্ছি। তাহলে দ্য জায়ান্ট আমরা কিন্তু বর্ণনা পেয়ে গেলাম, আর ক্যাসুনের ট্রি বলেনি আমাদের কোথাও, কিন্তু ক্যাসুনের ট্রি এখনো বলেনি, কবিতা প্রথমেই বলছে। আমরা পেয়ে যাচ্ছি যে একটা ডেসক্রিপশন পেয়ে যাচ্ছি যে ইটস জায়ান্ট ইন নেচার, অর্থাৎ খুব বড় সাইজের, এবং স্কার্ফের মতো সেই ক্রিপারটাকে জড়িয়ে নিয়েছে। আবার বলছে and flowers are hung in crimson clusters all the boughs among, এবং এই গাছগুলোর ফুলগুলো যে আছে, ফুলগুলো ঝুলে আছে ইন ক্রিমসন ক্লাস্টার্স। ক্রিমসন হচ্ছে ডিপ রেড, এবং ক্লাস্টার মানে গুচ্ছ গুচ্ছ।
আচ্ছা, এই গাছটার ফুলটা কিরকম? এই যে বলছে অল দ্য বাউস এবং সব ডালগুলোতে গাছের ফুলগুলো ঝুলে আসে এবং ফুলগুলো কিন্তু ক্রিমসন কালারের। ক্রিমসন কালারের থোকা থোকা ফুল। তাহলে চলুন একটু ফুলটা একটু দেখে নিই, তাহলে আরো কনসেপশনটা ক্লিয়ার হয়ে যাবে। এই যে দেখুন আওয়ার ক্যাসিউনাট ট্রির এই যে ফুলটা, ফুলটাতে দেখুন ফুলটা হচ্ছে এই যে লাল ফুল, ক্রিমসন কালার। লাল ফুল মানে হচ্ছে ক্রিমসন কালার, এই ক্রিমসন ডিপ রেড কালারের কিন্তু ফুলগুলো, এবং ফুলগুলো ক্লাস্টার হয়ে আছে, গুচ্ছ গুচ্ছ হয়ে আছে, গুচ্ছ গুচ্ছ হয়ে আছে, এবং ডালগুলোতে, সব ডালগুলোতে দেখুন, ডালগুলোতে খুব সুন্দর করে ডালগুলোতে ফুলগুলো ফুটে আছে। কালারটা দেখুন, এই কালারটাই কিন্তু আমরা বলছি ক্রিমসন কালার। তাহলে একটা ফুলের ডেসক্রিপশনটা পেয়ে গেলাম। আর এর সঙ্গে পাতাটা দেখুন, আমি যে কথাটা বললাম যে পাতাটা কিন্তু সূচের মতো, লম্বা সূচের মতো। এই যে এগুলো কিন্তু পাতা, পাতা সূচের মতো, এবং ফুলটা হচ্ছে এরকম টাইপের। ফলটা হচ্ছে এই যে নিচে একটু ছবি দেওয়া আছে দেখুন, এই এই এটা হচ্ছে ফলটা। তাহলে এটাই কিন্তু আমরা পাচ্ছি ক্যাসিওনিটির ফুলটা এবং পাতাগুলো। তাহলে চলুন আবার কবিতায় ফিরে যাই। And flowers are hung in crimson clusters. ফুলগুলো একদম থোকা থোকা ঝুলে আছে all the boughs এবং সমস্ত ডালগুলোতে, শাখা প্রশাখাগুলোতে খুব সুন্দর করে কিন্তু থোকা থোকা ফুলগুলো, লাল কালারের ফুলগুলো ঝুলে আছে। তাহলে এই জায়গাটা ক্লিয়ার মোটামুটি। আচ্ছা চলুন এবার একটু পরেরটা। Whereon all day are gathered bird and bee. যে ডালগুলোতে আমরা একটু আগে দেখলাম ডালের কথা বললো এর আগের লাইনটাতেই। আচ্ছা, সেই ডালগুলোর উপরে সারাটা দিন ধরে পাখিরা এবং মৌমাছিরা একদম ভিড় করে আছে। অর্থাৎ ফুলের থেকে মধু খাওয়ার জন্য বা ফল খাওয়ার গুলোর জন্য পাখিরা এবং মৌমাছিরা কিন্তু গুনগুন করছে। তাহলে আমরা এখানে কিন্তু পাচ্ছি যে এই গাছটার নিচে, গাছটা এত সুন্দর লাগে কবির কাছে যে ওখান থেকে কবি দেখতে পাচ্ছেন কিন্তু যে পাখিরা ওখানে বসে আছে, তারপর মৌমাছিরা ওখানে খুব গুঞ্জন করছে, এত সুন্দর লাল ফুল ফুটে আছে। এই দৃশ্যটা আমাদের কাছে, সবারই কাছে অবশ্যই ভালো লাগবে। যারা প্রকৃতি প্রেমিক তাদের কাছে অবশ্যই এগুলো ভালো লাগবে, এবং খুব সুন্দর এই জায়গাটা আমরা কিন্তু পাচ্ছি। And oft at nights, এবং মাঝে মাঝে রাতেও, the garden overflows with one sweet song that seems to have no close. এবং রাতেও দেখুন, শুধু দিনের বেলা না, দিনের বেলা পাখি মৌমাছি এগুলো তো আছেই, রাত্রিবেলা the garden overflows, গার্ডেনের মধ্যে ছড়িয়ে পড়ে with one sweet note, খুব সুন্দর একটা সুইট নোট। যখন ঝাউ গাছের গায়ে বাতাস লাগে, সেই বাতাসের একটা শন শন শব্দ আমরা যেটা পাই, কবি সেটা শুনতে পারেন। সেই বাতাসের যে সুইট সংটা বলছে, দ্যাট সিমস টু হ্যাভ নো ক্লোজ, মনে হয় সারা রাত্রি সেই গানটা শেষ হয় না। কবির একটু পরেই আমরা দেখবো যে কবির আহ, জানালা খুললেই, কেসমেন্ট খুললেই কবি দেখতে পাচ্ছেন যে একটা উইন্ডো খুললেই দেখতে পাচ্ছেন যে ও সেই গাছটাকে, তাহলে গাছটা পাশাপাশি, এবং সেখান থেকে কিন্তু রাতের বেলা এই যে ঝাউ গাছের ডালে যখন হাওয়া লাগছে, তার কিন্তু একটা কিন্তু সুইট সং তৈরি হচ্ছে, সেটা কিন্তু আমরা দেখছি। তাহলে উইথ সুইট নোট দ্যাট সিমস টু হ্যাভ নো ক্লোজ, এবং মনে হচ্ছে সেই গানটার কিন্তু শেষ নেই। সাং ডার্কলিং ফ্রম আ ট্রি। ডার্কলিং, ডার্কলিং মানে হচ্ছে মানে রাত্রে, এট ডার্ক, যখন রাতে হয় তখন কিন্তু গানটা শোনা যায় ফ্রম আ ট্রি, আমাদের এই গাছটা থেকে। while men repose, যখন মানুষেরা বিশ্রাম নেয় তখন কিন্তু এই গাছের মধ্যে হাওয়া বা এই টাইপের যে ইয়ে থাকে, মনে হচ্ছে গাছ থেকে একটা মানে সং বেরোচ্ছে এবং সুইট নোট বেরোচ্ছে, যেটা কবির কাছে কিন্তু খুব সুন্দর লাগে। তাহলে আমরা কিন্তু এখানে এই খুব সুন্দর একটা জিনিস পেয়ে গেলাম, খুবই ভালো জিনিস পেয়ে গেলাম। দেখুন খুব সুন্দর করে ডেসক্রিপশন দিয়ে আমাদের এই ক্যাসিউটিনের ট্রিটার সম্পর্কে কবি কিন্তু বললেন। তাহলে এটাই আমাদের ফার্স্ট স্ট্যান্জাটা। আচ্ছা, চলে আসুন পরের স্ট্যান্জাটা যেটা আমাদের আছে। when first my casement is wide open thrown at dawn, যখন আমার জানালাগুলো খুলি, প্রথমে ওয়াইড ওপেন করে দেই কেসমেন্টটাকে। তাহলে কেসমেন্টটা যখন খোলে, জানালাটা খোলে, একদম ওয়াইড ওপেন করে খোলেন ভোরে। মাই আইজ ডিলাইটেড অন ইটস রেস্ট, তখন আমার চোখটা গিয়ে পড়ে এই গাছটার উপরে, খুব সুন্দর, এবং চোখ খুললে এই গাছটাকে দেখা যাচ্ছে, আর আমার চোখটা গিয়ে গাছটার উপর পড়ছে। তাহলে তখন আমাকে গাছটাকে কিরকম মনে হয়, একদম খুব সুন্দর করে কবি তার বর্ণনাটাকে তুলে ধরেছেন। আচ্ছা, সামটাইমস অ্যান্ড মোস্ট ইন উইন্টার, মাঝে মাঝেই এবং বেশিরভাগ সময় উইন্টারের সময়, অন ইটস ক্রেস্ট, এর যে ক্রেস্টটা আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি কিন্তু যে দেখুন দুটো সময়, মানে সামটাইমস মানে মাঝে মাঝে আপনারা বুঝতে পারছেন, এবং বিশেষ করে যে উইন্টারের কথা বলছে,
সেই উইন্টারে। তাহলে উইন্টারের সময় আমরা কি দেখি অন ইটস ক্রেস্ট, এর যে উপরের উপরিভাগটা আছে, এর যে শীর্ষস্থানটা আছে, এর যে উপরের ডালগুলো আছে, সেই উপরের ডালগুলোর উপর দিকে, উপরের দিকের ডালগুলোর কথা বলছি, সেই উপরের দিকে ডালগুলোতে এ গ্রে বেবুন সিট স্ট্যাচু লাইক অ্যালোন, একটা ধূসর কালারের বেবুন। আপনারা জানেন বেবুন অনেকটা বাদরের মতো, সেই বেবুনটা আছে। বেবুনটাকে কবি দেখতে পান এবং বেবুনটা কিন্তু স্থির হয়ে বসে থাকে। একদম বলেছে দেখুন, স্ট্যাচু লাইক অ্যালোন, একদম স্ট্যাচুর মতো একদম বসে থাকে। তাহলে গাছের উপরের দিকে যে ডালগুলো আছে তার মধ্যে একটাতে একটা ধূসর কালারের বেবুন, আমরা বেবুন গুলোকে বা বানর গুলোকে এই টাইপেরই কালারের দেখি, ধূসর কালারের এরকম দেখি। তো সেরকম একটা বেবুন ওরকম স্ট্যাচু হয়ে ওখানে বসে আছে, একাই বসে আছে এবং ওয়াচিং দ্য সানরাইজ, আর মনে হচ্ছে যে সানরাইজটাকে দেখছে, সূর্যের ওঠাটাকে দেখছে। খুব সুন্দর কিন্তু বর্ণনা দেখুন। তাহলে ভোরবেলা একটা বর্ণনা পাচ্ছি, ভোরবেলার মধ্যে গাছটার মধ্যে কি হচ্ছে, তাহলে গাছটার মধ্যে কবি যখন লক্ষ্য করছেন তখন কিন্তু দেখছেন যে গাছটা তো সুন্দর দেখাচ্ছেই, তার মধ্যে যে প্রকৃতির আহ, একটা অন্যান্য জিনিসগুলো যেমন পাখি বা হচ্ছে আপনার অন্য প্রাণীগুলো যেমন বেবুন, এরা সেই গাছের মধ্যে আসছে, বিশেষ করে বেবুনের কথা এখানে বলা আছে এবং বেবুনটা এসে এমন স্থির ভাবে বসে আছে মনে হচ্ছে যে সূর্যের ওঠাটা মনে হয় বেবুনটা দেখছে। While on the lower boughs, his puny offspring leap about and play. এবং যখন যখন তার এই উপরের ডালটাতে আমরা বেবুনটাকে দেখলাম, আচ্ছা তার ঠিক একটু নিচে তার পিউনি, পিউনি মানে কিন্তু পুচকে, পুচকে বা ছোট, সেই পিউনি অফস্প্রিং, তার ছোট্ট যে অফস্প্রিং, ছোট্ট শিশুটি আছে, তার ছোট্ট বাচ্চাটা আছে, সেই ছোট্ট পুচকে বাচ্চাটা লিপ অ্যাবাউট অ্যান্ড প্লে, গাছের ডালে ডালে লাফিয়ে বেড়াচ্ছে অ্যান্ড প্লে এবং খেলা করছে। বোঝা যাচ্ছে জায়গাটা তাহলে। তাহলে একদম খুব সুন্দর করে ক্লিয়ারলি কিন্তু বর্ণনা করে দিয়েছেন যে এখানে একটা বেবুন আছে এবং বেবুনের একটা এখানে একটা অফস্প্রিং আছে, সে এখানে তারা দুজনই আছে, কিন্তু বেবুনটা চুপচাপ বসে আছে এবং সেই আহ, মানে অফস্প্রিংটা, সেই ছোট পুচকেটা, মানে পিউনি অফস্প্রিংটা, সেটা কিন্তু আবার খেলে বেরোচ্ছে। And far and near কোকিলাস হেইল দ্য ডে, এবং আহ, মানে আশেপাশে কোথাও হেইল দ্য ডে, কোকিলাস হেইল দ্য ডে। তাহলে আমরা কিন্তু দেখছি যে কাছাকাছি সবখানেই, ফার নিয়ার সবখানেই হচ্ছে কোকিলা, কোকিলা মানে কোকিল পাখি, হেল দ্য ডে, হেল দ্য ডে মানে হচ্ছে ওয়েলকাম জানাচ্ছে দিনটাকে। তাহলে খুব সুন্দর করে কিন্তু কোকিল পাখি দিনটাকে কিন্তু ওয়েলকাম জানাচ্ছে, খুব সুন্দর করে বর্ণনাটা দেওয়া আছে। তাহলে আমরা পাখির গান শুনতে পাচ্ছি, আমরা বেবুনের বসে থাকা দেখতে পাচ্ছি, ছোট্ট পুচকে বেবুনটার অস্থিরতা দেখতে পাচ্ছি, একটা প্রকৃতির মধ্যে কিন্তু আলাদা একটা মানে খুব সুন্দর দিক দেখতে পাচ্ছি এবং গোটাটাই কবি যে প্রকৃতির বর্ণনাটা দিয়েছেন সেটা কিন্তু গোটাটাই ক্যাসুরেনের ট্রিটাকে ঘিরেই দিয়েছেন। তাই এই জন্যই কিন্তু গাছটার একটা আলাদা গুরুত্ব তৈরি করতে চাইছেন এবং আম, সেটাই কিন্তু কবিতার বিষয়বস্তু। আচ্ছা, and to their pastures went our sleepy cows. এখানে কাউগুলো স্লিপি, কাউগুলোর ঘুম ঘুম পেয়েছে, সবেমাত্র সেই ঘর থেকে উঠেছে, গোয়াল ঘর থেকে বেরিয়েছে। বের হওয়ার পরে and to their pastures, pastures মানে কিন্তু হচ্ছে তৃণভূমি, অর্থাৎ যে মাঠগুলোতে গরুগুলো চড়ে বেড়ায়, সেই জায়গাগুলোতে went our sleepy cows, সেখানে কিন্তু গরুগুলো চড়ে বেরোচ্ছে। তাহলে তৃণভূমিতে গরুগুলো চড়ে বেরোচ্ছে। আমরা দেখছি গাছটার পাশে মাঠ আছে, সেই মাঠের মধ্যে গরুগুলো আস্তে ধীরে, এখানে স্লিপি বোঝাচ্ছে কিন্তু আস্তে ধীরে চলে বেড়াচ্ছে, অতটা ব্যস্ততা নেই। খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ, এবং টাইমটা কিন্তু ডন, ভোরের দিকে টাইমটা খুব সুন্দর করে এই জায়গাটাকে একটু কল্পনা করলেই আমরা বুঝতে পারছি এই পিকচারটা। আচ্ছা, অ্যান্ড ইন দ্য শ্যাডো, এবং এই যখন সানরাইজ হচ্ছে, বেবুনটাও সানরাইজ খেয়াল করছেন, খেয়াল করছে, আর সেই সানরাইজ যখন হচ্ছে, আলোটা যখন পড়ছে গাছটার উপর, তখন একটা শ্যাডো হচ্ছে on the broad tank cast by the whole tree, by that whole tree, এবং সেই বড় যে জলাধারটা আছে, সেই বড় জলাধারটার মধ্যে সেই গাছটার, সেই ধূসর গাছটার পাশে একটা কিন্তু শ্যাডো পড়ছে, অর্থাৎ আলো পড়লেই একটা গাছের ছায়া পড়ে,
আমরা এখানে দেখতে পাচ্ছি সেই ছায়াটাই আম নিশ্চয়ই পড়েছে এবং ছায়াটা হচ্ছে কিন্তু একটা ব্রড ট্যাংকের মধ্যে পড়েছে, অর্থাৎ বড় জলাধারের মধ্যে পড়েছে। যেটা আমরা পুকুরও বলতে পারি। সো বিউটিফুল অ্যান্ড ভাস্ট এবং এত সুন্দর এবং এত বড় দেখে মনে হচ্ছে। দ্য ওয়াটার লিলিস স্প্রিং লাইক স্নো এনম্যাস্ট এবং সেখানে ওয়াটার লিলি গুলোকে কিন্তু দেখা যাচ্ছে। ওয়াটার লিলি খুব সুন্দর বিভিন্ন রকম কালারের হয়, সাদা হয়, পিঙ্ক কালারের হয়, বিভিন্ন কালার গুলোর হয়। আচ্ছা, তো সেখানে ওয়াটার লিলি গুলো কিন্তু ফুটে আছে দেখা যাচ্ছে, তার ফুলগুলো দেখা যাচ্ছে এবং ওর মধ্যে পড়ে এখানে আমরা সাদা কালারটারই বর্ণনা করব, কারণ এখানে সাদাটাই সকালবেলা আমরা দেখতে পাচ্ছি এই যে হোর বর্ণনা কিন্তু হচ্ছে এই সাদা বা ধূসর এই বর্ণনাটাকেই রিফ্লেক্ট করছে। তাহলে সেই সময়টার একদম আমরা যে ডেসক্রিপশনটা পাচ্ছি, তাহলে ওয়াটার লিলি গুলো কিন্তু সেরকমই সাদা, এরকমই এবং মনে হচ্ছে, বলছে জায়গাটাতে লাইক স্নো এন্ড ম্যাস্ট, মনে হচ্ছে যেন একদম স্নো দিয়ে, স্নো হচ্ছে তুষার দিয়ে একদম জমাট বাঁধা আছে বা ওর মধ্যে তুষার পড়ে পড়ে জমাট বেঁধে সাদা একটা রং তৈরি হয়েছে। তাহলে এখানে কিন্তু আমরা এই জায়গাটার মধ্যে যে আমরা প্রথম এবং সেকেন্ড স্ট্যান্জাটা পড়লাম, সেই এই দুটো স্ট্যান্জার মধ্যে খুব সুন্দর করে কবি এই গাছটার বর্ণনা দিয়েছেন এবং এবং গাছটা তার কাছে কত প্রিয় সেটার বর্ণনা দিয়েছেন। গাছটা এত ম্যাজেস্টিক তার বর্ণনা দিয়েছেন। গাছটার চারপাশের প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দিয়েছেন এবং সেই প্রাকৃতিক পরিবেশের মধ্যে গাছটার কন্ট্রিবিউশনটা কতটা সেটাও তুলে ধরেছেন। খুব সুন্দর করে কিন্তু এই জায়গাটাকে কবি তুলে ধরেছেন। তা এই দুটো স্ট্যান্জাই আমাদের আজকে থাকবে এবং আশা করি পরের দিন বাকি তিনটে স্ট্যান্জা সেকেন্ড পার্টের মধ্যে কমপ্লিট করা যাবে। Thank you for watching the video. Please subscribe the channel Let's Learn Blooming Birds and stay tuned. Thank you.